ওয়েলকাম সবাইকে। আছে অর্ণব হাসান আপনাদের সাথে। আজকে 12 জানুয়ারি 2025। আজকে আমার সঙ্গে আছে আমার এক বন্ধু যারা পড়াশোনা করতেছে। তার সঙ্গে আপনারা একটু কথা বলেন বা আপনাদেরকে তার কিছু কথা শোনাবো। ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। সামনে আসসালামু আলাইকুম। সম্মানিত, আমাদের সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু আতিক। আতিক, একটু তোমার সম্পর্কে কিছু বলো ভাই। অবশ্যই। বলো, তোমার নাম পরিচয় দিয়ে শুরু করো, তারপর আমরা তোমার সাথে কথা বলবো। আমি শুরুটা করি হচ্ছে পড়াশোনায়, যেহেতু আমি পড়াশোনা করার জন্য জানাতে আসছি, ফিনিশিংটা দেবো বিজনেস দিয়ে, কারণ আমার উদ্দেশ্য আবার বিজনেস করারও প্ল্যান আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো তুমি এখানে কী জানি নিয়ে পড়াশোনা করছো? তোমার ডিপার্টমেন্টটা? আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল। সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ার, তোমার তো মনে হয় বাংলাদেশে সিভিল নিয়ে এক্সপিরিয়েন্স আছে, তাই না? জি জি জি, তোমার সিভিল নিয়ে এক্সপিরিয়েন্স আছে। সিভিল নিয়ে ডিপ্লোমা করছি 4 বছর, যেহেতু ওখানে আমি সময়টা কাটাইছি। আর দ্বিতীয়ত হইতেছে আমি ওই বিষয় নিয়ে জব করছিলাম ঢাকা আতাবনগরে। আচ্ছা আচ্ছা, তো অনেক অভিজ্ঞতা আছে, তো এই জন্য আর কি এটা বিষয় নিয়ে চায়নাতে আসছি, যেহেতু চায়না অনেক উন্নত এই তুমি বিষয়ের উপরে। চায়নাতেই কেন আসলা? তোমার তো আরও ছিল, তোমার সিভিলে তো আরও অনেক, তুমি আরও ভালো কান্ট্রি বা ভালো ইউনিভার্সিটি পাইতে পারতো। তুমি চায়না কেন নিলা? চায়না কেন তোমার কাছে স্পেশাল মনে হইলো? আমার কাছে চায়না এই জন্যই স্পেশাল হয়েছে, কারণ আমি যখন ঢাকায় ছিলাম ওখানে অনেক বড় বড় প্রজেক্ট দেখছিলাম, সবগুলোই চায়নাই ছিল। আমাদের বাংলাদেশে যে তোমার চাইনিজ যে ঢাকা ওয়াসার, ঠিক আছে, এমনকি রোড অ্যান্ড হাইওয়ে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যে সেক্টরে যেগুলো আছে, বেশিরভাগ চাইনিজরাই প্রজেক্টগুলো হাতে নিত। তো আমার কেমন জানি মনে হতো যে না, আমি চাইনিজদের এ ধরনের কাজ দেখে আমার মনে হচ্ছে যে না, চায়না দেশে গিয়ে আমি আমার বিএসসিটা কমপ্লিট করলে মনে হয়তো আমি দেশে ব্যাগ দিলে অনেক ভালো প্রফিট পাবো দেশে। তার মানে এটা সত্য কথা যে কনস্ট্রাকশন, সিভিল, আর্কিটেক্ট এসবের দিক থেকে চায়না ওয়ে বেটার। জি, ডেফিনেটলি চায়না বেটার। জি। তো চায়নাতে তুমি কোথায় আছো? লোকেশনটা বলো। আমি আছি গুলিন ইউনিভার্সিটি, গঞ্জু শহর। আচ্ছা, তো এই ইউনিভার্সিটিতে কেন? চায়নাতে আরও ইউনিভার্সিটি ছিল। আরও ইউনিভার্সিটি ছিল, আমি এর আগে সাংহাইতে অ্যাপ্লাই করছিলাম, ওখানে ফ্রি সব কিছুই দিয়েছিল, ফ্রি স্কলারশিপ, কোনো মানে কোনো ইয়া ছিল না, মানে তোমার ফি ছিল না। আচ্ছা আচ্ছা, কোনো ক্রাইটেরিয়া ছিল না। জি জি, কিন্তু কথা হচ্ছে কি, ওখানে আমাদের কন্ডিশন ছিল। ও তা আমি কন্ডিশনটা আর কি খুবই আমার বিরক্ত ফিল মনে হয়। আচ্ছা, হ্যাঁ, কন্ডিশনে থাকতে চাই না, ঠিক আছে। যেহেতু ইয়াং বয়স, ইয়াং লাইফ, মানে একটা হ্যাঁ, এটা একটা টাইম। চলতে হয় আর কি। তো এই জন্য আমি কন্ডিশন ছাড়া, এখানে যেহেতু আমাদের কন্ডিশন ছাড়া আছে, এই জন্য আমি এখানে চলে আসছি আর কি। হ্যাঁ, তো পরে এখানকার আমার পরিবেশ প্লাস পড়াশোনার মান সব কিছুই ভালো লাগছে। আর আমাদের দেশের চেয়েও মানে আমাদের যে আমরা যে ইউনিভার্সিটিতে আসছি, তুমি যে আসছো, আমি যে আসছি, আমরা সবাই জানি যে আমাদের এই ইউনিভার্সিটির যে তোমার ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক ভালো আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কিউএস র্যাঙ্কে জুলিয়ান ইউনিভার্সিটি ইলেকট্রনিক অ্যান্ড টেকনোলজি, যেটা এটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কে 1000-এর ভিতরে রান করতেছে। অ্যান্ড মোস্টলি গুয়াংশি প্রভিন্সে এটা টপ 1-এ আছে। সাউদার্ন চায়নাতে এটা র্যাঙ্ক হচ্ছে টপ 3-তে। সো আমরা এটা বলতে পারি যে আমরা যদি ওভারঅল হিসাব করে দেখি যে হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে যথেষ্ট ভালো র্যাঙ্কিং প্রোভাইড করতেছে। অবশ্যই। সো আমরা এটা বলতে পারি যে ইউনিভার্সিটি থেকে আমরা যা শিখবো সেটা অবশ্যই ওয়ার্ল্ড র্যাঙ্কের মধ্যে আসবে, একটা মানসম্মত হবে। ইভেন সার্টিফিকেটটা আমার যথেষ্ট হাই প্রোফাইল থাকবে। সো এটা আমাদের একটা ভালো আশা থাকবে। জি। আচ্ছা, এখন কথা হচ্ছে এরকম, তোমার বা হোম টাউন তো ছিল হচ্ছে রংপুরে, তুমি উত্তরবঙ্গের ছেলে, সো আমিও উত্তরবঙ্গের ছেলে। সো রংপুরের প্রেক্ষাপটে তুমি ধরো যে চায়না থেকে সিভিল থেকে তোমার গ্র্যাজুয়েশন শেষ করলে, ফিউচার কীভাবে জানি না, বাট ধরো তুমি রংপুরে গেলে, তো রংপুরে তুমি সিভিলটাকে কীভাবে কাজে লাগাতে পারো, তোমার কি মনে হয়? সিভিলটাকে আমি কাজে লাগাবো, মেন উদ্দেশ্য হচ্ছে আমার এক বড় ভাই আছে। আচ্ছা, রংপুরে কুড়িগ্রাম। আচ্ছা, কুড়িগ্রাম জেলার এক বড় ভাই আছে, উনি চায়না ঢাকা ওয়াসারে জব করে। তো ওনার মাধ্যমেই আমি কিন্তু চায়না আসার আমার মেন আর কি, উনি আমাকে মোটিভেট করছে করেছে আর কি। ঠিক আছে জিনিসটা। তো আমার যাওয়ার পর উনি আমার আশ্বাস যে উনি আমাকে যে কোনো জায়গায় ঢুকাই দিবে, অথবা আমি এখান থেকে লিঙ্ক আপ করবো ওর আগে। ডেফিনেটলি। কারণ যেহেতু বসে থাকার কোনো অপশন নেই, যেহেতু আমরা বাইরে আসছি। আর এর মাঝেই আমি একটা বিজনেস দাঁড় করার প্ল্যানে আছি। সো বিজনেসটা কি তুমি সিভিলের সাথে নিয়ে করছো নাকি এর বাইরে কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো আইডিয়া? সিভিল সাথে, ও দ্যাট মিন কনস্ট্রাকশন লিমিটেড বা বিল্ডিং এ যেগুলো আছে, বিল্ডার্স এর কাইন্ড অফ এরকম পুটিং, সিলার, রঙের ক্ষেত্রে, তারপরে ও দ্যাট মিন সিভিল ডিপার্টমেন্টে যে বিজনেসগুলো হয় তুমি সেগুলোতে নাও। এগুলোই আমি বিজনেসে, ও এগুলো মেবি তোমার এক্সপেরিয়েন্স থাকার কথা, যেহেতু তুমি এগুলোতে পড়াশোনা করে আসছো এসব নিয়ে। জি জি। তো
সো দ্যাটস এ গুড। টাইলস, তারপরে চিলার টাইলস, এগুলো নিয়ে আচ্ছা, এটা নিয়ে। বুঝতে পারছি। তার মানে যেটা হোক ওভারঅল বিজনেসে যাও বা প্রফেশনে যাও, প্যাশনটা থাকবে সিভিল নিয়ে, জি, ডেফিনেটলি প্যাশন সিভিল নিয়ে থাকবে। তো তোমার যারা তোমার এলাকার বা যেহেতু এখন চায়নাতে আসছো, তো তোমার এলাকার যারা আছেন তাদের সঙ্গে এখন তোমার উপর কি আশা, বা ফ্যামিলিতে আঙ্কেল বা আন্টি ভাই বোন যারা আছে তাদের একটু অভিব্যক্তিটা একটু যদি প্রকাশ করতে, তাদের মত কীরকম বা অভিব্যক্তি কীরকম যে আমাদের ছেলে চায়নাতে আছে পড়াশোনা করছে সিভিল নিয়ে, তাও আবার একটা হাই ক্লাস সাবজেক্ট। অবশ্যই ওরা অনেক নিজেকে ভালো কিছু মনে করবে, যেহেতু আমি এখানে আসছি একটু কি আর বলবো। ঠিকই আছে, যেহেতু বুঝতে যে পারছি। কোনো পরিবার থেকে যখন মানে বাইরের দেশে যায় পড়াশোনা করতে, ওরা তো নিজেকে অনেক বেশি কিছুই, অনেক ভালো কিছু ওরা আশা করে, অনেক কিছুই ওরা চিন্তা করে যে ওদেরকে ভবিষ্যতে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আমরাও ডেফিনেটলি। এটা চিন্তা করবো যে সবাই যাতে যারা এরকম করে। তোমার যারা জুনিয়রদের আছে তাদের জন্য তুমি কি বলতে চাও? চায়না আসতে মানে স্টাডি ইন অ্যাব্রোডে যদি বলো যে বিদেশে আসবে নাকি চায়নাতে, বা আনলেস অন্য কোথাও, বা কোনটা বেটার, দেশে না আমি বিদেশে? আমি ডেফিনেটলি বলতে চাচ্ছি কি, যারা কারিগরি সেক্টরে পড়াশোনা করে, আপনারা জানেন যে কারিগরি সেক্টরে অথবা মেডিকেলে, এই দুইটা সেক্টরের বেশিরভাগ চায়নায় আসে। আর যারা অনার্স অথবা মাস্টার্স নিয়ে পড়াশোনা করে তারা বেশিরভাগ ইউরোপ আমেরিকাতেই আর কি, ওদিক দিয়ে আর কি ওরা যাত্রা শুরু করে। কিন্তু কারিগরি সেক্টরটাই কিন্তু চায়না নিয়ে আসছে, এজন্য মেবি সবাই কিন্তু চায়নাতেই ফোকাস করে, যারা কারিগরি অথবা ডিপ্লোমা থেকে বের হয়েছে আর হচ্ছে তোমার ডাক্তার লাইনে পড়াশোনা করছে, আমি এটা মনে করি। আর এখানে যেহেতু অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি বিস্তারিত, সব কিছু অনেক সুন্দরভাবে বিস্তারিতভাবে ক্লাসে পড়াশোনা করায় অনেক ভালো, মানে পড়ায় আবার পড়া নিয়ে নেয় অনেক ভালো। সো তোমার জুনিয়রদেরকে তুমি এটা বলতে পারো যারা কারিগরি বা ডিপ্লোমাতে আছেন তারা যেন ডেফিনেটলি চায়নার দিকে ফোকাস করেন। জি অবশ্যই। আর যারা বাইরে আছেন তারা চাইলে অন্যদিকে ফোকাস করতেই পারেন। জি। বাট চায়না পড়াশোনার সঙ্গে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আরও যারা যেসব কান্ট্রি আছে তাদেরকে তুমি কীভাবে কোয়ালিফাই করবে, কম্পেয়ারটা কীভাবে হবে, যে তোমাকে যে কোন জিনিসটা চায়নাতে বেশি বেটার লাগে? একজন স্টুডেন্ট ধরো সে হোক ডিপ্লোমা থেকে বা হোক হচ্ছে অনার্স থেকে, মানে ইন্টার করে আসে, এইচএসসি দিয়ে আসছে, জেনারেল লাইনের হোক, সে চায়নাতে কেন তাকে চয়েসে রাখবে, মানে চায়নাকে সে কেন চয়েসে নেবে? এই ক্ষেত্রে তুমি কি বলতে পারো যে এক্স্যাক্টলি এই একটা স্পেশাল কারণ যেটা চায়নাতে নিতে পারে? এটা অনেক বড় একটা প্রশ্নটা অনেকভাবেই প্রকাশ করার মতো না, কিন্তু একটা কথা হচ্ছে কি যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দিক থেকে আগায় গেলে, যেমন এশিয়া মহাদেশের মধ্যে 10টা র্যাঙ্কিংয়ের মধ্যেই কিন্তু 5টা ইউনিভার্সিটি কিন্তু চায়নার আছে। ডেফিনেটলি। ঠিক আছে। হ্যাঁ। আবার আপনি যদি এদিক দিয়ে দেখেন যে তোমার আমেরিকাকে কিন্তু টক্কর দিতেছে চায়না। ডেফিনেটলি। ঠিক আছে। চায়না কিন্তু এমনভাবে নিজেকে আগায় নিয়ে আসতেছে, মানে বলার মতো না। চায়নাতে খরচ কীরকম যাচ্ছে তোমার? তুমি যে চায়নাতে আছো কতদিন যাবত? চায়নাতে খরচ খুবই কম। অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দাও, তোমার মাসে কীরকম যায় বা পড়াশোনা কীরকম যাচ্ছে? আমাদের বাংলাদেশি টাকায় মাসে 50,000 টাকা, সরি 5,000 টাকার মতো। অনলি 5,000 টাকা? জি। শিওর তুমি? এইটাই হচ্ছে খরচ। একটা স্পেশাল কোয়ালিটি চায়না। জি। চায়নাতে লিভিং কস্টটা অনেক কম। জি। আর টিউশন ফিসটা যেহেতু মেনশন করো তুমি একবার, হচ্ছে টিউশন আর হচ্ছে তোমার হস্টেল অ্যাকোমোডেশন। জি, এটা হচ্ছে তোমার বছরে একবারই দিতে হয়, অথবা 6 মাসেও দিতে পারবে, সমস্যা নেই। তবে একবারে বছরে দিলেই মনে হয় তো ওই ঝামেলাটা একবারে মুক্ত। হ্যাঁ হ্যাঁ, ভিসার যেহেতু বিষয় থাকে। জি, টোটালি ওটা যাবে হচ্ছে বছরে 1,60,000 টাকার মতো। পারফেক্ট, 1,60,000 পারফেক্ট। এই জায়গাটাতে হচ্ছে একটা পয়েন্ট, আমরা যদি ধরেন ইউরোপের বা কোনো ওয়েস্টের কোনো ইউনিভার্সিটি ধরি, যেখানে হয়তো বা এরকম হতে পারে যে আফটার স্কলারশিপ কোনো একটা স্টুডেন্টের আপনার টিউশন ফি পার ইয়ার অ্যানুয়াল আসছে যেখানে ধরেন 8 লাখ 10 লাখ। তো এই 8 লাখ 10 লাখ এত দূর না, এর অর্ধেক টাকায় এটা আমাদের একটা কোর্স শেষ করে দিচ্ছে। সেটা হচ্ছে চায়নার স্পেশাল। যারা চায়নাতে আসবে তাদের জন্য একটা বেটার হইতে পারে যে দামে কম মানে হলো কাইন্ডা। অবশ্যই এখানে খুবই অল্প খরচে আমরা হাই ক্লাস পাচ্ছি, যেহেতু চায়না ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি। চায়নাতে বেশিরভাগ আসে হচ্ছে তোমার মধ্যবিত্ত পরিবার, ওদের স্বপ্ন অনেক বড় থাকে। ঠিক আছে, কারিগরি নিয়ে পড়াশোনা করে যে কিছু একটু করলেই যাতে আমরা নিজে করে খাইতে পারি। আর যখন ওরা চায়নাতে এসে একটু পার্ট টাইম জব করার অপশন থাকবে, জব যেহেতু অ্যাপ্লাই নেই, যেহেতু ওদেরকে স্কলারশিপ দেয় সরকার থেকে, পার্শিয়াল স্কলারশিপ হোক বা
আরও তো স্কলারশিপ আছে, হ্যাঁ 3 সিএসসি ক্যাটাগরিতে স্কলারশিপ আছে, বেল্ট অ্যান্ড রোড আছে, আসিয়ানে আছে। জি। তো এর মধ্যে থেকে আমি বলতে পারি কি, মানে চায়নায় এসে জব না করে যদি আপনি স্কলারশিপে পড়তে পারেন তাহলে আরও আলহামদুলিল্লাহ। হ্যাঁ ডেফিনেটলি, প্লাস স্টাইপেন্ড থাকছে মাসে। হ্যাঁ জি। স্টাইপেন্ড অবশ্যই ডিপেন্ড করে মিনিমাম 1500 থেকে 4000, 4500 পর্যন্ত। জি অবশ্যই। সো যদি একটা ইউনিভার্সিটি টিউশন ফিস হয় যে পার ইয়ার 11,000 আরএমবি বা 1,60,000 বিডিটিতে, তো সেখানে যদি এক মাসে যদি 4000 পাওয়া যায়, 2 মাসে 8,000, 3 মাসে পুরো বছরের খরচ টিউশন ফিস কাভার, বা এগুলো সব পকেটে। জি। বিষয়টা হচ্ছে এরকম। এটা ডেফিনেটলি যেহেতু এখানে স্টাইপেন্ড চলতেছে, আবার স্টাইপেন্ড পাওয়া মানে হচ্ছে অবশ্যই যে পুরো টাকাই থাকছে, কারণ সেখানে আর টিউশন ফিস থাকতেছে না। সো এটা একটা পয়েন্ট যে স্টাইপেন্ড পাইলে যে আমার টিউশন ফি থাকবে এমনটা না। স্টাইপেন্ড পাচ্ছি মানে হচ্ছে আমার টিউশন ফিস অফ, আমার হোস্টেল ফি অফ, এখানে আমার হেলথ ইন্স্যুরেন্স লাগতেছে না বা ভিসা চার্জ লাগতেছে না। অবশ্যই। সো সব দিক থেকে একদম ফ্রি অফ কস্টে চায়না। এটা হচ্ছে চায়না খুব ভালো প্রোভাইড করে এবং এটার রেশিওটা যথেষ্ট ভালো। অবশ্যই। যেমন তোমার এশিয়ার ভিতরে এটাই আমি বেস্ট মনে করি। আর যারা ইউরোপের মধ্যে যাইতে চায় তাদেরকে যেমন ওই দেশগুলো, ওই কান্ট্রিগুলো মনে করে কি যে আমরা পার্ট টাইম জবের অফার দিব অথবা জবের অপশন দিব, কিন্তু স্কলারশিপ দিবেন। হ্যাঁ ঠিক আছে। ওরা কিন্তু এরকম করে না, যে সুযোগটা দেয় না। হ্যাঁ, আর এখানে চায়নাতে আপনাকে যারাই scholarship আসে দিবে, মানে পড়াশোনার মধ্যে আপনি থাকবেন, আবার আপনাকে স্টাইপেন্ডও দিবে। ব্যাস। সো এইটাই মানে চায়নাতে যারাই আসতেছে তারা কোনো না কোনো স্কলারশিপের মধ্যেই আছে, অবশ্যই। বা ইউনিভার্সিটি পার্শিয়াল বা ফুল, বা গভর্নমেন্ট, বা সিএসসি, বা প্রভিন্সিয়াল, বা বেল্ট রোড, বা এশিয়ান, এনিথিং, ডেফিনেটলি তারা স্কলারশিপের মধ্যেই আছে। সো এটা হচ্ছে চায়নার ফেসিলিটি, যে এখানে কোনো স্টুডেন্ট স্কলারশিপের বাইরে আসবে না, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো প্রভিন্সে। আর চায়না মার্কেট অনেক বিগ। সো চায়নাতে আমরা দেখা যায় যে স্টুডেন্টরা যেহেতু কাজে পারমিশন পায় না, স্টাইপেন্ডের উপরে থাকে, বা যারা পায় না বা সামহাও, চায়না তো মার্কেট বিজনেসে। তো এই রিলেটেড তোমার কাছে জিনিসটা কীরকম, গ্রিন সিগন্যালটা কীরকম? কারণ চায়নাতে অনেকে আসে পড়াশোনা করার জন্য আমাদের মতো, বা অনেকের চিন্তাভাবনা একটু ভিন্ন রকম থাকে যে পড়াশোনা করবে প্লাস বিজনেসে। কারণ চায়নাতে এটা 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 হচ্ছে একদম হাই ভোল্টেজে, আমি কিন্তু পুরো ওয়ার্ল্ড ইকোনমি চালাচ্ছে চায়না। আমি কিন্তু প্রথমেই ভিডিওর সামনে কিন্তু আগেই বলছিলাম যে আমার কিন্তু প্রথম টার্গেট হচ্ছে পড়াশোনা, দ্বিতীয় অপশন কিন্তু আমার বিজনেস। ঠিক আছে। মানে সবারই কিন্তু মানে টার্গেটটা এরকমই থাকে। আমি এটা পরে চিন্তা নিচ্ছি। জি, এটা আর কি। maybe আমি এটা আমার আগে ভাবা উচিত ছিল জিনিসটা। অবশ্যই। ঠিক আছে। সো তুমি যেহেতু সিভিলে আসো, সো তুমি সিভিল নিয়ে এখান থেকে মার্কেট ক্রিয়েট করে যতদূর আমার সম্ভব। সো এই ক্ষেত্রে মার্কেট স্কোপটা কীরকম, যারা আসবে বা যারা আছে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে, যারা আসবে তাদেরকে তুমি কী বলতে চাও যে যদি চাই তো স্কোপটা কীরকম হতে পারে? আমার কাছে মনে হয় কি, লাইফে নিজেকে তৈরি করতে গেলে কিছু একটা রিস্ক দরকার। আর চায়নাতে আসলে অত বেশি কিছু রিস্ক নাই বললেই চলে। সিম্পল। মধ্যবিত্তরা যেরকম, যে আমরা ডিপ্লোমা যেমন মাসিক খরচটা দিয়ে হোক বা হোস্টেল ভাড়া হোক দিয়ে চলে, আমরা ধরুন 4 বছর পড়াশোনা করার পর একটা জব হাতে নিই, সেম আমরা চায়নায় আসছি, বিএসসি করার পর মনে করেন যে এমএসসি করলাম, এনে তো পিএইচডি করলে তো আমাদের নাগরিকত্ব দিয়ে দিবে, কিন্তু এরকম পরিকল্পনা নাই একদম গভীর। ঠিক আছে। তো আমাদের প্ল্যান থাকবে কি, যে দেশে ব্যাক করার, আর ভালো কিছু দেশের কিছু উপকার করার প্ল্যান থাকবে। কিন্তু কথা হচ্ছে, প্রশ্নটা ছিল হচ্ছে তোমার এখানকার স্কোপ নিয়ে, জি, যে যারা আসবে তাদেরকে তুমি এখানকার বিজনেস স্কোপ নিয়ে কী বলতে চাও, যে তারা কীরকম স্কোপ ক্রিয়েট করতে পারে? ওরা বিজনেস করারও প্ল্যান থাকবে, কি বিজনেস করতে পারবে, সমস্যা নেই। মানে আর কি দুই পাশেই চলাইতে পারবে। তো তুমি যে চায়নাতে আসছো, গুয়েটে আসছো, তো এখানে তোমার কোয়ালিফিকেশন কী কী ছিল, কোয়ালিফিকেশন কী কী লাগে ওভারঅল একটা স্টুডেন্ট যদি আসে তার কী কী কোয়ালিফিকেশন মিনিমাম মেনটেন করতে হবে স্কলারশিপের জন্য বা অ্যাডমিশনের জন্য? লাগবে হচ্ছে তোমার প্রথমত রেজাল্ট ভালো থাকতে হবে। ঠিক আছে। আর সায়েন্স থেকে হতে হবে, প্লাস অথবা কারিগরি সেক্টর থেকে ডিপ্লোমাটা। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে কাগজপত্র, ডকুমেন্ট সব কিছুই, নাম, বেশিরভাগ সমস্যাটা হয় নামের ক্ষেত্রে। এই যে সার্টিফিকেটের নাম থেকে আলাদা, জন্মদিন ভোটার আইডি কার্ডের নাম থেকে আলাদা, তখন কিন্তু লাস্টের সময় জেডব্লিউ যখন আমরা অ্যাপ্লাই করি, তখন জেডব্লিউ হাতে আসে, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। ঠিক আছে। এই সমস্যাটা বেশিরভাগই 100%-এর মধ্যে 90% লোকই এই সমস্যাটা ফেস করে। হ্যাঁ, আপনাদেরকে জানাই দিই, জেডব্লিউ এটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে, তার যখন
প্রি লেটার আসে, মানে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়, এটা অ্যাকসেপ্টের পর তার কাছে একটা প্রি লেটার দেওয়া হয়, প্রি অ্যাডমিশন লেটার, যেটার উপর বেসিসে আপনাকে আপনার কী খরচাপাতি হইতে পারে বা হবে না বা স্কলারশিপ এটাকে ডিপেন্ড করে, এটা আপনাকে একটা ওভারঅল চার্ট দিয়ে দেওয়া হয়, ডিটেলস থাকে, সেখানে আপনার উল্লেখ থাকবে যদি আপনি পার্শিয়ালের আওতায় থাকেন, কোনো রকম স্কলারশিপ নিয়ে পার্শিয়াল স্কলারশিপ পান, তো আপনার একটা যে অ্যামাউন্টটা পে করতে হবে স্কলারশিপের বাইরে ওইটার জন্য JW202 আসবে, এবং যদি আপনি পার্শিয়াল না থাকেন অর্থাৎ ফুল ফ্রিতে থাকেন, যে স্কলারশিপে থাকেন ফুল ফ্রি, সো আপনাকে দিবে JW201, এটা হচ্ছে গভর্নমেন্ট প্রোভাইড করবে, এটা ইন্টার চাইনিজ গভর্নমেন্ট, যেটা CSC ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হয়, এটা হচ্ছে আপনার যে পে হোক বা পে না থাকুক এটার পরবর্তীতে যারা পে করতে হবে তাদের জন্য পে, যাদের করতে হবে না তাদের জন্য পে করতে হবে না, যেহেতু পার্শিয়াল এবং ফুলের ডিপেন্ড আছে। আফটার দ্যাট এটা 2 থেকে 3 সপ্তাহ সময় নেবে JW202 ফর্ম বের হতে। JW202 এটা অনেক ভ্যালু আর অনেক পাওয়ারফুল। কী জন্য পাওয়ারফুল? এটা পাওয়া মানে হচ্ছে আপনার ভিসা পেয়ে যাওয়া। 202 এটা যখন আপনি এমবেসি সাবমিট করবেন, তারা আপনাকে কোনো রকম প্রশ্ন করবে না, ভিসা দিয়ে দেবে, কারণ তারা জানে যে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করছে বা তাকে যখন 202 দেওয়া হয়েছে বা 201 দেওয়া হয়েছে, যেটা এই পেপারটার ভ্যালু এটাই যে গভর্নমেন্ট নিজের থেকে সব ডকুমেন্টস চেক করেছে, এটা ভেরিফাইড। দ্যাটস ওয়াই অ্যাম্বাসিতে আপনাকে কোনো রকম কিছু জিজ্ঞাসাবাদ কিছুই করবেন, শুধুমাত্র ফর্মালিটির জন্য জাস্ট ডকুমেন্ট জমা দেবেন, আপনি ফিজিক্যালি দাঁড়াবেন, ব্যাস, এই তো। অর্থাৎ আপনি এটাই বোঝাইতে চাচ্ছি যে আনলেস আমরা যখন কোনো ইউরোপিয়ান বা আদার কান্ট্রিতে যেতে চাই, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে, তো সেখানে আমাদেরকে ডকুমেন্টস এমবাসি জমা দিতে হয়, এরপর সেটা একটু টাইম নেয়, একটা টাইমের মধ্যে তারা সেটাকে রিসার্চ করে ভেরিফাই করে বা আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারভিউতে। সো এই জিনিসটা চায়নার ক্ষেত্রে হয় না। চায়না যখন আপনি JW দেয় গভর্নমেন্টে, তৎক্ষণাৎই আপনার জন্য ভেরিফাই করা হয়ে যায়, সো আপনাকে বাড়তি কোনো ঝামেলা নিতে হয় না। অর্থাৎ ভিসাতে আপনি JW পেয়েছেন মানে আপনার ভিসা স্মুথ, আপনি JW আজ পাবেন, সো আপনি আজই অ্যাপ্লাই করতে পারেন। 2-1 মধ্যে আপনি যদি এক্সপানশন নেন, ইমিডিয়েট এক্সপ্রেসে ইন্টারভিউ দিবেন, ভিসা নেবেন। ম্যাক্সিমাম ধরুন যদি আপনি ইমার্জেন্সি নেন, খুব বেশি হলে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে, এই 4 দিনের মধ্যে আপনি ফ্লাইট নিয়ে নেবেন, সেটা হচ্ছে এরকম। অর্থাৎ JW পাওয়ার 4 দিনের মধ্যে আপনি চায়নাতে ল্যান্ড করতে পারেন, কারণ আপনাকে ইন্টারভিউতে কোনো রকম ঝামেলা করা হবে না। একজন স্টুডেন্ট হিসেবে বা যারা ট্যুর থেকে আছে, যাদের জন্য JW বের হয় বা যারা JW আওতায় থাকে, অর্থাৎ স্টুডেন্টরা যে ব্যাকগ্রাউন্ডে থাকেন, এটা গভর্নমেন্ট আপনাকে অ্যাশিওর করবে যে আপনার জন্য কোনো রকম তারা এই যে হয়রানি বা এমন কিছুই না, কোনো সময় নষ্ট হবে না, আপনাদেরকে তারা আগে প্রায়োরিটি দেবে এবং ইন্টারভিউতে আপনাদের ডেটগুলো আগে থাকে। আর যারা স্টুডেন্ট থাকবে চায়নাতে, তাদের প্রায়োরিটি যথেষ্ট বেশি, চায়না অনেক ডিমান্ডে দেয়। সো যেহেতু আমাদের বন্ধু আতিক, সেও JW, তো তুমি JW কোনটা পেয়েছো, JW201 না 202? আমি 202। 202 অর্থাৎ পার্শিয়াল যে স্কলারশিপ। সো সব কিছু মিলিয়ে তোমার এখন চায়না লাইফ কেমন যাচ্ছে? অনেক ভালো লাগছে, আসলে ভালো লাগতেছে। চায়নার ওয়েদারটা কেমন লাগছে? আজকে তো রোদ উঠছে, আজকে রোদে বসে আছি, মনে হচ্ছে যে দেশের ফিলটা পাইতেছি। ফিল পাচ্ছি। আর এই কয়দিন কি ছিল? প্রচুর শীত ছিল আর ঠান্ডা, প্রচুর বাতাস, তারপরও ভালো লাগছে। আচ্ছা, তো চায়নাতে তো নিজেকে, হ্যাঁ, এটা তো ডেফিনেটলি। চায়নাতে তো আমরা 4 বছর থাকবো, 4 বছর কীভাবে কাটাবে? এখন আমার তো প্ল্যান তো অনেক, এখন চিন্তা ভাবনা করতেছি নিজেকে ব্যস্ত রাখার জন্য। তো এখন পড়াশোনার পাশাপাশি, যেমন এখন আমাদের বন্ধ দিচ্ছে, ভ্যাকেশনে বন্ধ, তো আমার প্ল্যান আছে বিজনেস করার। সামনে যেহেতু ঈদে কিছু কেনাকাটা করে দেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করব, আর এটা দিয়ে জাস্ট একটা যাত্রা শুরু করব। তারপরে আমি আমার সিভিলের যত ডিফেন্সের যত কিছু জিনিস আছে, কেমিক্যাল, সব কিছু দেশে আমার লিঙ্ক আপ করা আছে। আমি যেখানে জব করছিলাম বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করছি, আমি দেশে পাঠার ব্যবস্থা করতেছি, সব কিছুই পাঠাবে। যেহেতু ইলিগাল, বাট করতে পারবো। হ্যাঁ, এটা ইজি, এটা স্কোপ অনেক বেশি, এটা সবাই করে। চাইনিজের সঙ্গে কিছু বলবো? চাইনিজরা কীরকম? অনেক ভালো, ওদের মাইন্ড অনেক ভালো। তোমার সাথে কীরকম? আমার সাথে দেখবে এখনই, নিজের দুইটাকে দেখাই নিতেছি। আসো, এই যে আসো, আসো, তুমি আসো। অনেক ভালো, এরা সারাদিন আমার সাথে গল্প করে। ঠিক আছে, হাই, কিউট আছে। তো এই তো অবস্থা চায়নায়। আমাদের আতিক, আমাদের বন্ধু। তোমার পুরো নামটা বলা হয়েছিল না। MD আতাউল্লাহ। তোমার বাসা ছিল রংপুরে কোথা থেকে? লালমনিরহাট। সো ডেফিনেটলি যারা লালমনিরহাটের আছেন, খেয়াল রাখবেন আপনাদের আগে কিন্তু চায়নাতে সিভিল নিয়ে ধুমাই ফেলাইতেছে, মানে একদম পিকে যাইতেছে। সো আপনারা মিস করবেন না। মধ্যবিত্ত বা যারাই আছি বা হোক আমরা দরিদ্র, চায়না আমাদের জন্য কিন্তু স্বপ্নপূর্ণ খুব একটা ভালো জায়গা হতে পারে, কারণ চায়না যেহেতু আমাদেরকে সুযোগটা দিচ্ছে। তো ডেফিনেটলি সুযোগটা আমরা যদি কাজে লাগাইতে পারি, এতে ক্ষতির কী বলছো? আমাদের লাভ। চেষ্টা করতে হবে, হয়তো বা হয়ে যাবে। সো কনক্লুশনে তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাই যে লাইফকে সামনে
একটু ভালো উন্নত মানের নিয়ে আসতে গেলে নিজেকে একটু রিস্ক নিতে হবে। আর যারা বেশিরভাগ আমি তাদের জন্য রিকোয়েস্ট করবো যারা কারিগরি নিয়ে পড়াশোনা করছে, তাদেরকেই আমি রিকোয়েস্টটা করবো তারা চায়না আসুক। আমার ইউনিভার্সিটিতে আসতে হবে এমনটা না, ওদের মন মতো যেখানে ওরা ভালো স্কলারশিপ পাবে, পড়াশোনার মান আরও ভালো, ওদের র্যাঙ্কিং যদি আরও ভালো হয় আরও ভালো জায়গায় যাইতে পারবে, আমি এটা মনে করি। ঠিক আছে, তো ওরা আবেদন করুক, অ্যাপ্লাই করুক। আর যদি কোনো হেল্প লাগে তাহলে আপনারা নিশ্চয়ই ভিডিওতে এখানে আমার বন্ধু অর্ণবের নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, যেভাবে ইচ্ছা কন্ট্যাক্ট করতে পারো। জি। তো একটু তোমায় কষ্ট করবো, আমার দিকে একটু জাস্ট। জি। সরি আপনাদের সবাইকে, হয়তো অনেক বড় ভিডিও বানাইছি, বাট এটা কোনো বিষয় না। এটা এরকম যে যারা এখানে আছি বা যারা আসবেন, আমার যারা এখানে আছে বা আমরা যারা আসছি, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা। প্রশ্ন থাকতে পারে যে আমি কেন চায়নাতে আসবো, এটার অ্যান্সারটা আজকে আমার বন্ধু আতিক দিয়েছে। তা আপনারা হয়তো তার বিষয়টা বুঝতে পেরেছেন সে কেন চায়না চয়েস করেছে, বা আনলেস রেস্ট অফ দ্য আমরা যারা মধ্যবিত্ত কেন চায়নাকে আমাদের পড়াশোনার ডিসিশন হিসেবে নিয়ে নিই। খুব সিম্পল একটা বিষয়, যেখানে যাই বাজেট ম্যাটার করে। অবশ্যই। আপনি যে জায়গাতেই যান, যে দেশে যান, যে বিষয়ে যান, যে সাবজেক্টে যান, কম বেশি একটা বাজেট ম্যাটার করে, যেটা হয়তো বা আমাদের সবার সামর্থ্য থাকে না। যাদের আছে তারা তো আছে, বাট যাদের নাই তারা তো এমন না যে তারা পড়াশোনা করবে না বা বাইরে আসবে না। কারণ বাইরে আসা এখন মানুষের একটা স্বপ্ন। অবশ্যই। একটা সময় ছিল ব্রিটিশদের বা পাকিস্তান সময়, আমরা এখন পর্যন্ত আমার পেপার দেখি একটা ফেসবুক পেজ আছে বাংলাদেশের দুষ্প্রাপ্য সব ছবি সমগ্র, যারা একটা পেজের সঙ্গে আছেন তারা হয়তো দেখবেন যে অনেক পুরনো আপনার ছবি বা হিস্ট্রিগুলো নিয়ে আসে, তারা কালেকশন থেকে সংগ্রহ করে নিয়ে আসে। তো সেখানে যেমন দেখা যায় যে কেউ বিলেতে পড়তে গেছে, এটা অনেক বড় বিষয় যে একটা ছেলে বিলেত পড়তে গেছে, তখন হচ্ছে ক্লাস 8 করে বিদেশে বিলেতে যাওয়া যাচ্ছে মেডিকেলের জন্য। বিলেত মানে কিন্তু ইংল্যান্ড, তারা কিন্তু ডাক্তারি পড়ে আসছে, আইন পড়ে আসছে। সো এখন কিন্তু এটা ঘরে ঘরে, বাট তারপর ওই যে বাজেটটা ম্যাটার করে, সবার বাজেট সমান না বা আমাদের সবার সামর্থ্য সমান না, কিন্তু সেই সামর্থ্যের মধ্যে যদি আমরা ভালো জায়গায় আসতে হবে সমস্যা কোথায়, এই জায়গাটাতেই একটা গেম চেঞ্জার। আর আমি মনে করি কি, মানে পড়াশোনার ক্ষেত্রে বাইরেটাই বেটার। হ্যাঁ ডেফিনেটলি। কারণ আমাদের যে বর্তমান দেশে যে সরকার আছে উনিও কিন্তু অনেক আগে কিন্তু বাইরের দেশে পড়াশোনা করতে গিয়েছিল। আসলে কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় ওটা বলা মুশকিল, তাই তো। এবং এখানে আরো কিছু বিষয়, যেমন বাইরে পড়াশোনা করতে আসলে আপনার লিমিটেশনটা থাকে না, দেশে একটা লিমিটেশন থাকে। আমরা যেখানে যে ভার্সিটিতে তাদের সঙ্গে পড়াশোনা করতেছি আমাদের জ্ঞানের একটা লিমিটেশন থাকে, বা যে জন্য আমরা বাইরে আসবো আমরা একটা নেটওয়ার্কে থাকি, যে ইন্টারন্যাশনাল বাইরের দেশে আসছে, এখানকার লোকালদের একটা নেটওয়ার্ক, যারা আমরা বাইরে বিভিন্ন কান্ট্রি থেকে আসছি তাদের একটা নেটওয়ার্ক। তো ওভারঅল মিলে আমাদের একটা বিস্তর চিন্তা ভাবনা থাকে যে কীভাবে চলাফেরা করতে হয়, পড়াশোনা কীরকম থাকে, একটা কালচারাল থাকে, একটা নলেজের একটা এক্সপেনশন থাকে। তো এইসব জায়গা থেকে কি ইন্টারন্যাশনালে মানে বাইরে পড়াশোনা যেখানে করেন, যেখানেই যান, এটা আপনার ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো, অবশ্যই কোয়ালিটি বিল্ড আপ করবে। তো এই জায়গায় চায়না আমি বা আমার বন্ধু বা আমাদের আরও যারা আছে, আমরা চায়নাটা নিয়েছি হচ্ছে বাজেটের কারণে। এটা বলতে কোনো লজ্জার কিছু নয়, আমরা হতে পারি মধ্যবিত্ত, কিন্তু আমরা নেটওয়ার্কে আসছি, আমরা চায়নাতে আসছি। দোয়া রাখবেন আমাদের জন্য। হয়তো বা গ্র্যাজুয়েশন আমাদের 4টা বছর, আমাদের একটা সেমিস্টার শেষ হয়েছে, আরও বলতে গেলে 3.5 বছর মতো টাইম আছে। এর ভিতরে আমরা এখানে হয়তো বা একটা গ্র্যাজুয়েশন করবো। কারো প্ল্যান থাকতে পারে যে বেরিয়ে যাওয়া চায়না থেকে, যে এই যে চায়না সার্টিফিকেট বলো, আমরা এখান থেকে বাইরের কান্ট্রিতে অ্যাপ্লাই করলে আর ভালো স্কলারশিপে ইজিলি যেতে হবে, তখন আমাদের বাজেট ম্যাটার করবে না। অবভিয়াসলি, কারণ এখান থেকে যদি আমরা আমেরিকায় হোক বা তোমার কানাডা হোক এগুলোতে যদি আমরা অ্যাপ্লাই করি, তো এখানে কিন্তু তখন চাবে না, তোমার ব্যাংক স্টেটমেন্ট চাবে না। ঠিক আছে, সময় লাগছে না। অবশ্যই চাইনিজ কারেন্সি রেট যথেষ্ট ভালো, আমাদের বাংলাদেশের তুলনায় চাইনিজ কারেন্সি রেট ভালো, এবং চাইনিজ কারেন্সির সঙ্গে ইউএসএ কারেন্সি রেটও ভালো। জাস্ট চিন্তা করো এরকম যে আমরা বাংলাদেশে 18 টাকায় বা 17 টাকায় চায়নার 1 RMB পাই, বা চায়না 60 টাকায় আমরা ইউএসএ $1 পাই। সো বিলিটি আমরা এখন হিসাব বাদ দিই, আমরা যদি চাইনিজ কারেন্সিতে অর্থাৎ RMB-তে যদি 7 RMB হাতে রাখি $1 পাইছি। অবশ্যই। এসব ছাড়াও ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি থেকে স্কলারশিপ রেট অনেক বেশি, এবং আপনার রেস্ট্রিকশন ক্রাইটেরিয়া অনেক কম। তো এটা আমাদের একটা ভালো চান্স, ইভেন এটা একটা গোল্ডেন চান্স। আনলেস এমনও থাকতে পারে যারা চায়নাতে হয়তো থেকে যাবে, আমাদের বন্ধুরা থাকতেই পারে তাদের ব্যক্তিগত বিষয়, কারণ চায়না বিজনেসের জন্য টপ, ওয়ার্ল্ড ট্রেড করতেছে চায়না। এমন কোনো কান্ট্রি নেই যেখানে চায়নার ট্রেড না, এমন কোনো একটা সিঙ্গেল কান্ট্রি নাই যেখানে চায়নার ট্রেড নেই। অর্থাৎ ব্যবসার জন্য যদি যে ব্যবসা করতে চান, চায়না একদম চায়নার বাইরে কিচ্ছু নয়।
চায়না কি নাই, আপনার চায়না যা চাবেন আপনি চায়নায় তাই পাবেন। আচ্ছা আপনার ব্যবসায়ী জিনিসটা বাদ দিয়ে আমি ক্যারিয়ারের কথা বলছি। ক্যারিয়ারের জন্য যদি বলি চায়নাতে কেউ থাকতে পারে, ব্যবসায় স্কোপ ভালো, বা এখানকার জব মার্কেট যথেষ্ট ভালো। চায়না যে হিউজ পিপল আছে, কিন্তু এই হিউজ পিপলদেরকে তারা কিন্তু হিউজভাবে কাজে লাগাইছে। তো চায়না কিন্তু কখনো মাথা ব্যথা নাই যে আমার পপুলেশন তো বেশি কেন, যেমনটা পপুলেশন বেশি হচ্ছে অন্য জায়গায় মাথা ব্যথা হয় অন্য কান্ট্রিগুলোতে, চায়না কিন্তু মাথা ব্যথা নাই। চায়না একমাত্র দেশ যে তার পপুলেশনকে 100% কাজে লাগাইছে, তার প্রফিটটা চায়না 100% নিচ্ছে, ইভেন প্রফিটটা অন্য দেশগুলোতে শেয়ারও করে দিচ্ছে অবশ্যই। সো চায়না কি যারাই হয়তো আমরা এখন ফুলের তালে সবাই বলে যে আমি ইউএসএ পড়তে যাবো, আমি ইউরোপে যাব, আমি অস্ট্রেলিয়াতে যাব, আমি এখানে যাব, জাপানে যাব, হয়তো। তো ওভারঅল বিষয়টা এরকমই, আপনারা কে যেটাই ভালো মনে করেন বাইরে আসুন, কেরিয়ার করুন। কোনো রকম সাহায্য থাকে, হেল্প লাগলে অবশ্যই জানাবেন। আমাদের গ্রুপে বা ভিডিওটা আপনি যেখানে দেখছেন ফেসবুক পেজে আপনি মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ কানেক্টেড থাকতে পারে। তো ইউটিউবে যদি যান ইউটিউবে কমেন্ট করবেন, আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেব। শুধু চায়নার জন্য না, এনি ওয়ার্ল্ডে যেখানে পারি আপনাদের ডিমান্ড মতো আমি চেষ্টা করব আপনাদের হেল্প করে দেওয়ার, যেহেতু আমি নিজেও আসছি। সো আমার এক্সপিরিয়েন্সে আমি যত হেল্প করতে পারি, যাদেরই হেল্প করতে পারি, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি। সো মানুষকে হেল্প করাটাই বেটার। চেষ্টা করবো আমি আপনাদের সাথে থাকার আমার প্রয়োজনে। একটু কাট হয়ে গেছিলো। সো আজকের মতো এটুকুই রাখি। আবারও দেখা হবে অন্য কোনো বন্ধুকে নিয়ে বা অন্য কোনো লোকেশনে। তখন মতো দোয়া রাখবেন সবাই আমার জন্য। আপনার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।